আজ এসএসসি ভবন অভিযানে চাকরিহারাদের একাংশ বেলা 12টায় করুণাময়ী থেকে মিছিল। ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অভিযান। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে টানা দুদিনের রিলে অনশন। তালিকা প্রকাশ না হলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। চাকরিহারাদের অভিযানে সতর্ক পুলিশ। এসএসসি ভবনের সামনে মোতায়েন র্যাফ বাড়তি বাহিনী। আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনের বৈঠকে থাকবেন এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও। বৈঠকে থাকবেন শিক্ষা দফতরের সচিবও। দুপুর 2টায় বৈঠকে চাকরিহারাদের প্রতিনিধিরা। যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বার্তা শিক্ষামন্ত্রীর। আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস। শিক্ষামন্ত্রীর দাবি, সিবিআই যোগ্য অযোগ্য বাছাই করেছে। এসএসসির কাছেও যোগ্য অযোগ্য তালিকা রয়েছে। আইনি বাধা না থাকলে চাকরিহারাদের দাবি মেনে তালিকা প্রকাশ সম্ভব। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা। কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টও জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন সেটা আমি আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। চাকরিহারাদের পরের কর্মসূচি দিল্লিতে। সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে যন্তর মন্তরে আন্দোলন চাকরিহারাদের। 16 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে কর্মসূচি। 150 জন আন্দোলনকারীকে জমায়েতের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। আমরা দিল্লিতে যন্তর মন্তরে এই দাবি নিয়ে আন্দোলন করতে চাইছি যে আমাদের ওপর যে অন্যায় অবিচারটা হয়েছে, আমরা যোগ্য হয়ে যেভাবে আজকে রাস্তায় বসে আছি, সেই রায়টাকে পুনর্বিবেচনা যাতে করা হয়, সেই দাবিতে আমরা যন্তর মন্তরে আন্দোলন করতে চলেছি। 16 তারিখ আমাদের এই আন্দোলনটা হবে। গতকাল যাদবপুর থানা থেকে এসএফআই এর মিছিল। কসবায় পুলিশের লাঠির প্রতিবাদে এসএফআই এর মিছিল। কলেজ স্ট্রিট মোড়েও অবরোধ এসএফআই এর। চাকরিহারাদের মাইনে দিতে আইনি পরামর্শ নিচ্ছে স্কুল শিক্ষা দফতর। চলতি মাসেও কাজ করেছেন চাকরিহারারা। মাইনে দিলে আদালত অবমাননা হবে কি? নিয়ম মাফিক স্যালারি রিকুইজিশন পোর্টালে চাকরিহারাদের নাম থাকলেও তাদের বেতন দিলে আদালত অবমাননা হতে পারে। ধোঁয়াশায় আইনি পরামর্শ নিচ্ছে স্কুল শিক্ষা দফতর। চাকরি হারিয়েও স্কুলে ফিরলেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা শেফালী মণ্ডল। সুপ্রিম রায়ে চাকরি হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত, তবু মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা পেয়ে স্কুলে ফিরলেন শেফালী। পরীক্ষা চলছে স্কুলে এসে পরীক্ষার হলে গার্ডও দিলেন শেফালী। তার কথায় ছাত্রছাত্রীদের কথা ভেবেই স্কুলে এসেছেন। কাজে যোগ দেওয়ায় খুশি পড়ুয়ারা। স্কুলে তো আমাদের আসতেই হবে, কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমরা ছাড়া তাদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়বে। এই যে পরীক্ষা চলছে স্কুলে, সেখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। তো মুখ্যমন্ত্রী যিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে দেখবেন, যোগ্যদের হয়ে নিয়ে কথা বলবেন, তো সেখানে আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর, এবং আমরা স্কুলে সেই জন্য কন্টিনিউ আমরা আসবো। শেফালী ম্যাডাম আমাদের এডুকেশনের শিক্ষকতা করছেন, খুব ভালো শিক্ষিকা, ছাত্র ছাত্রী দরদি। তো মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে চাকরি বাতিল হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে শুনেছি, কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো অর্ডার নেই, তাই উনি ছাত্রছাত্রীদের স্বার্থে যেহেতু পরীক্ষা চলছে, উনি স্কুলে আসছেন এবং পরীক্ষা ডিউটিও করছেন। ছেলেরা এডুকেশন সাবজেক্ট চাইবে, এখন ওই ম্যাডাম না থাকলে আমাদের এডুকেশন সাবজেক্টেই উঠে যাবে। তিনিও বলছেন যে যোগ্যরা নিশ্চিতভাবেই আবার স্কুলে ফিরে আসবে, তো আমরা সেই আশাতেই আছি। স্কুলে সহকর্মীদের মানসিক হেনস্থার অভিযোগ। টিটাগড় হাই স্কুলে টিচার ইনচার্জের বিরুদ্ধে অনাস্থা স্কুলের 9 শিক্ষকের। পড়ুয়াদের দিয়ে শিক্ষকদের একাংশের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করার অভিযোগ টিচার ইনচার্জ হীরক বড়ুয়ার বিরুদ্ধে। ঘটনার জেরে টিটাগড় হাই স্কুলে শিখে লেখাপড়া। অভিযোগ অস্বীকার টিচার ইনচার্জের। পুলিশ কাউন্সিলরের উপস্থিতিতে অভিযোগকারী শিক্ষকদের সঙ্গে টিচার ইনচার্জের বচসা। টিআইসি যিনি হীরক বড়ুয়া, তিনি স্কুলে আসেন না, নিয়মিত আসেন না। কখন আসেন কখন যান আমরা কেউ জানি না। 4 বছরের কোনো লিভ আপডেট হয়নি, কারো সার্ভিস বুক আপডেট হয়নি। এখন আমরা ওনার বিরুদ্ধে অনাস্থা এনেছি। এই অনাস্থাতে উনি এখন চাইছেন যে কোনো রকম ভাবে আমাদেরকে চাপে ফেলা। স্টুডেন্টদেরকে একটা সাদা কাগজে লিখিয়ে দেওয়া হয়েছে, যদি মিঠুন স্যার মারে তাহলে তোমরা লিখবে নো, আর যদি না মারে তাহলে লিখবে ইয়েস। পরিকল্পিত একটা চক্রান্ত চলছে। ওর মহলে জানাবো, জিআই
একাডেমিক ডিএসসি যেটা আছে সেখানে জানাবো, আমরা লোকাল কাউন্সিলরকে জানাবো, লোকাল এমএলএ কে জানাবো। অভিযোগ আপনার বিরুদ্ধে আপনি মানসিক নির্যাতন করছেন। অভিযোগ যে কেউ আনতে পারে। আপনি ক্লাস নেন না, আপনি আমি প্রত্যেকদিন স্কুলে আসেন না। না আমি মাধ্যমিকের কাজে নিযুক্ত ছিলাম, ডিউরিং এক্সামিনেশন আমাকে তো সেটা ডিউটিতে থাকতে আপনি হবে। ক্লাস নেন। কেন ক্লাস নেব? নিশ্চয়ই নি। আমার একাডেমিক যেভাবে আমাদের রুটিন করা আছে সেইভাবে আমার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে ছাত্র। ছাত্ররা তো বঞ্চিত এই অচল অবস্থা থাকে। অচল অবস্থা তেমন কিছুই হয়নি, আজকে পরীক্ষা হয়েছে, সবই নিতে হয়েছে। একটা ডিআই ইনকোয়ারিতে এসেছিলেন, ভিজিট করেছেন, একটা কর্পোরাল পানিশমেন্ট নিয়ে সমস্যা হয়েছিল, আমি সেদিন অ্যাবসেন্ট ছিলাম, সেটা নিয়েই সমস্যা হয়েছে। যেহেতু ডিআই ইনকোয়ারিতে এসছে, এখন আমি যেহেতু অ্যাবসেন্ট ছিলাম আমি তাকে আটকাতে পারি না। রাজ্য জুড়ে 2200-রও বেশি ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ পূর্ত দফতরের। এপ্রিলের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমার নির্দেশ পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের। বর্তমানে রাজ্যের পূর্ত দফতরের অধীনে মোট 2220টি ব্রিজ রয়েছে। এর মধ্যে 176টি ব্রিজের অবিলম্বে মেরামতির প্রয়োজন, 2028টি ব্রিজের সামান্য মেরামতির প্রয়োজন। ঠাকুরপুকুরে গাড়িতে পিষে মৃত্যুর ঘটনায় নজরে সহযাত্রীরাও। গাড়িতে থাকা অন্যদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি। ফের পুলিশ হেফাজতে পরিচালক সিদ্ধান্ত দাস। 16 এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে অভিযুক্ত। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে নজির জলপাইগুড়িতে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ময়নাগুড়িতে অত্যাধুনিক বন্দোবস্ত। এখন থেকে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহে বের হওয়া গাড়ির গায়ে লাগানো থাকবে জিপিএস এবং স্মার্ট নির্মল অ্যাপ। গাড়ি কোথায় যাচ্ছে, কার বাড়ি থেকে আবর্জনা তুলছে, সবটাই জানা যাবে অ্যাপের মাধ্যমে। স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা পঞ্চায়েত মন্ত্রীর। 112 দিন বাঁকুড়ায় কাটিয়ে এবার ফিরতি পথে দাঁতালের দল। ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় চলে আসে হাতির দল। গত মঙ্গলবার থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে ঘরে ফিরছে তারা। রেল লাইন পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে ফিরেছে 47টি হাতি। এখনও বিষ্ণুপুর জঙ্গলে রয়ে গিয়েছে বাকি 18টি হাতি। হাতি দেখতে ভিড় স্থানীয়দের। চ্যাংরাবান্ধায় সুবিধা পোর্টালে স্লট বুক করে কালোবাজারি। অভিযোগ, একজনের নামে স্লট বুক করে অন্য আরেকজন বাংলাদেশে পণ্য রফতানি করছে। কেউ রফতানি না করেও স্লট বুক করে রাখছেন। পরবর্তীতে সেই স্লট অন্য কাউকে মোটা টাকায় বিক্রি করা হচ্ছে। যদিও একজনের স্লট বুকিংয়ের পণ্য অন্যজন পাঠাতে পারে না। বিষয়টি নজরে আসতেই 3 ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা। কিছু আমাদের কাছে কমপ্লেন আসছিল যে কিছু সংখ্যক অসাধু ও ব্যবসায়ীগণ স্লট নিজেদের মধ্যে হস্তান্তরিত করছে। তার মানে একজনের স্লট বুক করে অন্য একজন সেই স্লটটা ব্যবহার করছে। তো এটা ইলিগাল, আইনত অ্যালাউড নয়। তো যারা এইসব কাজের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমাদের কাছে যাদের তথ্য প্রমাণ এসেছে তাদের এগেনস্টে আমরা একটা আইনত ব্যবস্থা নিয়েছি এবং তাদের এগেনস্টে লিগাল স্টেপ নেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে 4 লেনের জাতীয় সড়কের কাজে ক্ষোভ। রাস্তার কাজে ভাঙা পড়েছে দোকান, হাট, বাজার। অভিযোগ, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের পাশে দাঁড়ায়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অবশেষে পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসন ও জেলা পরিষদের। প্রশাসনের সঙ্গে বৈঠক আলিপুরদুয়ারের ঘরঘরিয়া বাজারের ব্যবসায়ীদের। এলাকায় বাজারের জন্য জমি কিনে জেলা প্রশাসনকে দান। সেই জমিতেই মার্কেট তৈরি করে দেবে জেলা প্রশাসন। দিলীপ ঘোষকে বাংলো খালি করতে নির্দেশ রেলের। বাংলো খালি করার নোটিশ দিল রেল। খড়গপুরে রেলের বাংলোয় থাকেন দিলীপ, সেই বাংলো জবরদখলের অভিযোগ তৃণমূলের। কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখার পর ব্যবস্থা নেয় রেল। বাংলো ছাড়া নিয়ে পাল্টা হুঙ্কার দিলীপের। এখনই বাংলো ছাড়া নিয়ে কিছু ভাবছেন না, তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। টিএমসি তো ফাটছে কেন? পুরো খড়গপুরটাকে দখল করে চুষে খেয়ে নিচ্ছে। পাড়ায় পাড়ায় অফিস, কার অনুমতি নিয়েছে, কাকে পয়সা দিয়েছে, বাড়ি বানিয়েছে, বড় বড় এসি লাগিয়েছে, বিশাল বিশাল বিল্ডিং, ব্যবসা করছে ওখানে টিএমসির নেতারা। দিলীপ ঘোষ কি ব্যবসা করছে ওখানে? সরকারি ভাঙা বাড়ি ছিল, সেটাকে রিপেয়ারিং করা হয়েছে, ওটা অনেকদিন কন্ডেমড আছে। আর সেটাকে অ্যালার্ট করিয়ে আইনি ভাবে ওখান থেকে আমি এত বছর লোককে পরিষেবা দিয়ে এসেছি, এখনো দিচ্ছি না। পার্টি অফিস না কিছু, পশ্চিমবাংলায় এতগুলো অফিস, ওদের হেড অফিস থেকে আরম্ভ করে বাকি সব কটার পেপার আছে ওদের কাছে, চোখ দেখিয়ে ভয়। দিলীপ বাবু, আপনি কি তাহলে 17 এপ্রিলের মধ্যে বাংলো ছেড়ে দিচ্ছেন? ছাড়বো, আমি বললাম কোথায় ছাড়বো? আগে ওই অফিসগুলো ভাঙুক, তারপরে দিলীপ ঘোষ দেখে নেবে। শুধু বাংলো খালি করার নোটিশে কাজ হবে না। দিলীপ ঘোষ কেন এতদিন এই বাংলোয় ছিলেন, তাই জরিমানার দাবি কুণাল ঘোষের। দিলীপ ঘোষ তিনি এত বড় বড় কথা বলছেন, কিন্তু উনি খড়গপুরে গেলে যে বাংলোটায় থাকেন সেটা জবরদখল করা। ওটা রেলের বাংলো, যাকে দেয়া হয়েছিল 2020 সালের মার্চ মাসে। সেই অ্যালটমেন্ট শেষ হয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে দিলীপ ঘোষ থাকেন। বিজেপির পার্টি অফিসের মতো রেলের ওই বাংলোটাকে ট্রিট করেন। দিলীপ ঘোষ ওখানকার সাংসদও নন, বিধায়কও নন, কোনোভাবেই
ওনার নামে ওই বাড়ি অ্যালটমেন্ট নেই। আমরা তো আরটিআই এর উত্তর তুলে বলেছিলাম, আজকে রেল বলেছে খালি করে দিতে, ওনাকে খালি করে দিতে হবে। শুধু খালি নয়, একটা আইনত প্রসিডিং করে ওনার কাছ থেকে ফাইন নেওয়া উচিত।